আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আর্থিক অবস্থার বিবরণীর উপর কি করেছিলাম, আমরা বোর্ডের সমাধান করেছিলাম 2টি প্রশ্ন সৃজনশীল। আজকেও আমরা কুমিল্লা বোর্ডের 2019 সালের 2টি প্রশ্ন সমাধান করব। এক নজরে প্রশ্নটি লক্ষ্য করো। মুহূর্ত এন্টারপ্রাইজ ও মুখর এন্টারপ্রাইজে 2018 সালে হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি নেওয়া হয়েছে। প্রশ্ন দেখো, দেওয়া আছে মোট মুনাফা মুহূর্ত এন্টারপ্রাইজে 12,500 টাকা, নিট মুনাফা দেওয়া আছে 6,500 টাকা, বিক্রয় 80,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 65,000 টাকা, দুঃখিত ব্যাংক জমাতিরিক্ত 2,000 টাকা, বিনিয়োজিত মূলধন 65,000 টাকা, চলতি সম্পদ 10,000 টাকা, প্রদেয় হিসাব 3,250 টাকা, মজুত পণ্য 1,500 টাকা। মুখর এন্টারপ্রাইজে দেওয়া আছে মোট মুনাফা 18,500 টাকা, নিট মুনাফা দেওয়া আছে 5,750 টাকা, বিক্রয় 1,30,500 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা, বিনিয়োজিত মূলধন দেওয়া আছে 80,500 টাকা, চলতি সম্পদ দেওয়া আছে 12,000 টাকা, প্রদেয় হিসাব 3,850 টাকা ও মজুত পণ্য দেওয়া আছে 2,000 টাকা। আমাদের এই উদ্দীপকের আলোকে প্রশ্ন কি বলা হয়েছে? ক প্রশ্নে বলা হয়েছে দুটি ব্যবসায় বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খ প্রশ্নে মুহূর্ত এন্টারপ্রাইজের নিট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করো। ঘ প্রশ্নে মুখর এন্টারপ্রাইজের দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো। তারপরে 2 নম্বর প্রশ্নে জয়িতা ট্রেডার্সের 31 ডিসেম্বর 2018 তারিখের আমিলটি দেওয়া আছে। দেখো, ব্যাংকে জমা দেওয়া আছে 15,000 টাকা, মূলধন 1,31,000 টাকা, লভ্যাংশ প্রাপ্তি 4,000 টাকা, উত্তোলন 14,000 টাকা, প্রাপ্য হিসাব 48,000 টাকা, 10% ঋণ দেওয়া আছে 1/7/18 অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে। আমাদের এটা সুদ ধরতে হবে 6 মাসের, যেহেতু আমরা হিসাবকাল আমাদের কত 1 বছর, আমাদের হিসাবকাল শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2018 তারিখে। তাহলে জুলাই থেকে ডিসেম্বর 6 মাস। এই 6 মাসের ঋণের বকেয়ার সুদ, যেহেতু কোথাও ঋণের সুদ দেওয়া পরিশোধ করা হয়নি, এটা বকেয়া ঋণের সুদ ধরতে হবে 6 মাসের। শিক্ষানবিশ ভাতা 6,000 টাকা, দালান কোঠা 60,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা, কর ও বিকর দেওয়া আছে 2,000 টাকা, ক্রয় 50,000 টাকা ও বিক্রয় দেওয়া আছে 75,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, বেতন 20,000 টাকা। আমাদের ডেবিট ক্রেডিটের যোগফল কত? 2,50,000 টাকা। দেখো শিক্ষার্থীরা, কিছু সমন্বয় দেওয়া আছে। আমাদের সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 48,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা, ক্রয় হিসাবভুক্ত হয়নি 2,000 টাকা, অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করতে হবে। আমাদের উদ্দীপকের আলোকে প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন চেয়েছে ক প্রশ্নে নিট ক্রয় পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। খ প্রশ্নে যদি মোট মুনাফা 61,000 টাকা হয় তাহলে নিট মুনাফার পরিমাণ কত? গ প্রশ্নে বর্ষান্তে জয়িতা ট্রেডার্সের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজনীয় খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে বসে যাও। আমরা চলো অঙ্কটি সমাধান করি। বোর্ডের দিকে লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কি করব তাহলে? কুমিল্লা বোর্ডের 2019 সালের প্রশ্ন সমাধান। আমাদের ক প্রশ্নে বলেছে 1 নম্বরের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এর আগে অঙ্কগুলোতে করেছি যে মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা কি পেয়ে যাই? মোট মুনাফা পেয়ে যাই। তাহলে নিট বিক্রয় থেকে আমরা কি করি? মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি পেয়ে যাই? মোট মুনাফা পেয়ে যাই। এখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখন সমাধান করি তাহলে কি করতে হবে? নিট বিক্রয় এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে মোট মুনাফা ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয়।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করব? নিট বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। আমরা প্রশ্নে দেখেছি আমাদের বিক্রয় দেওয়া আছে ৮০,০০০, ১,৩০,৫০০। বিক্রয় আমরা মুহূর্ত এন্টারপ্রাইজের জন্য আলাদা টাকার ঘর করেছি এবং মুখর এন্টারপ্রাইজের জন্য আলাদা করেছি, যেহেতু আমাদের দুটি ব্যবসায় বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ৮০,০০০, ১,৩০,৫০০, ৮০,০০০, ১,৩০,৫০০। মোট মুনাফা আমাদের দেওয়া আছে প্রশ্নে ১২,৫০০, ১৮,৫০০। ১২,৫০০, ১৮,৫০০ মাইনাস মোট মুনাফা। পাঁচশো ৬৭,৫০০। ১,১২,০০০। এটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে মুহূর্ত এন্টারপ্রাইজ ও মুখর এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে ৬৭,৫০০ টাকা ও ১,১২,০০০ টাকা। তারপরের প্রশ্ন, মুহূর্তে এন্টারপ্রাইজের নিট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা হার নির্ণয় করো। তাহলে আমরা এখন খ প্রশ্ন সমাধান করি। মুহূর্ত এন্টারপ্রাইজের নিট মুনাফার হার এন্টারপ্রাইজের নিট মুনাফার হার নির্ণয়। মুনাফার হার নির্ণয়। নিট মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি? নিট মুনাফার হার সমান আমাদের নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। আমাদের প্রশ্নে আমরা নিট মুনাফা পেয়েছিলাম কত? ৬,৫০০ মুহূর্তে এন্টারপ্রাইজের দেওয়া আছে, আর বিক্রয়িত ৮০,০০০ টাকা।
6,500 80,000 ইন্টু 100, 6,500 100 ভাগ 80,000, 8.125%, 8.125%। আমরা এটাকে 8.13%ও লিখতে পারি। যেহেতু 5 আছে তাহলে 2কে আমরা কি করতে পারি, 3 করতে পারি। তারপর চেয়েছে আমাদের বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয়। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, মুহূর্তে এন্টারপ্রাইজে নিট মুনাফার হার নির্ণয়। নিট মুনাফার হারে আমরা সূত্রটি জানি, নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইন্টু 100। আমাদের প্রশ্নে দেওয়া আছে নিট মুনাফা 6,500, নিট বিক্রয় দেওয়া আছে 80,000 ইন্টু 100, তাহলে কত পেলাম, 8.13%। তারপর আসো বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয়। বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয়। বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার সমান কি হবে তাহলে আমাদের, নিট মুনাফা বিনিয়োজিত মূলধন ইন্টু 100। 6,500 নিট মুনাফা, বিনিয়োজিত মূলধন হচ্ছে আমাদের কত, 65,000। 6,500 65,000 টু 100। কত আমাদের, 10%। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মুনাফার হার নির্ণয়ের মাধ্যমে কি বুঝতে পারি, প্রতিষ্ঠানের হচ্ছে মুনাফার হারের পরিমাণ কেমন, এই হারটা যত বেশি হবে তত কি প্রতিষ্ঠানের অবস্থা কি ভালো আমরা বুঝতে পারবো। তারপর আসো দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে বলা হয়েছে। আমরা আমাদের পাঠ্য বইয়ে দায় পরিশোধ ক্ষমতার যাচাইয়ের জন্য দুটি অনুপাত নির্ণয়ের মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করে থাকি। একটি হচ্ছে তারল্য অনুপাত, আরেকটি হচ্ছে চলতি অনুপাত। তার মানে আমরা এখন গ সমাধান করব। বিনিয়োজিত মূলধনের উপর যে হারটা যত বেশি হবে মুনাফা অর্জনের ক্ষমতা তত বেশি, আমরা এটা বুঝবো। মুখর এন্টারপ্রাইজের দায় পরিশোধের ক্ষমতা যাচাই নির্ণয়। এন্টারপ্রাইজের দায় পরিশোধের
ক্ষমতা যাচাই নির্ণয়। চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমাদের প্রশ্নে চলতি সম্পদ দেওয়া আছে কত? 12,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে এখানে আমাদের চলতি দায়ের মোট পরিমাণটা দেওয়া নেই, আমরা চলতি দায়ের মোট পরিমাণটা বের করব। আমাদের প্রশ্নে দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 3,000 টাকা, প্রদেয় হিসাব হচ্ছে 3,850 টাকা। এই দুটি হচ্ছে আমাদের চলতি দায়। দায়ের পরিমাণ নির্ণয় ব্যাংক জমাতিরিক্ত যোগ প্রদেয় হিসাব। 3,000 যোগ 3,850, এই হচ্ছে আমাদের 6,850 টাকা। টাকা। 12,000 6,850 1.75 1.75:1। এই হচ্ছে আমাদের চলতি অনুপাত। যদি আমাদের প্রশ্নে চলতি দায়ের পরিমাণ সম্পদের মতো দেওয়া থাকতো তাহলে আমাদের এই গণনা কার্যটি করা লাগতো না। আর যদি না দেওয়া থাকে, এরকম চলতি সম্পদে যদি না দেওয়া থাকে, আমরা প্রশ্ন থেকে চলতি সম্পদ কোনগুলো সেগুলো নির্ণয় করে আইডেন্টিফাই করে আমরা সেটা নির্ণয় করব। তাহলে আসো আমরা এখন তারল্য অনুপাত নির্ণয় করি। তারল্য অনুপাতের জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, আগে তারল্য অনুপাতের আমাদের সূত্রটি আগে লিখে নেই। চলতি সম্পদগুলো আমরা যেগুলো নগদে দ্রুত রূপান্তর করতে পারবো না সেইগুলো আমরা কি করব? মাইনাস করব। তাহলে চলতি সম্পদ থেকে মাইনাস করব কি? আমাদের অগ্রিম খরচ, এই অগ্রিম খরচ আমরা কি নগদে দ্রুত কি করতে পারবো না? রূপান্তর করতে পারবো না। আর কি? মজুত পণ্য। এই দুটি আমরা খুব সহজে দ্রুত নগদে রূপান্তর করতে পারবো না বলে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। চলতি দায় চলতি সম্পদ আমরা প্রশ্নে পেয়েছি 12,000 টাকা, মাইনাস আমাদের মজুত পণ্য আছে 2,000 টাকা, কোনো অগ্রিম খরচ নেই। চলতি দায় আমরা পেয়েছি গণনা কার্য করে 6,850 টাকা।
10,000 ভাগ 6,850, 1.459, 1.459:1, বা আমরা কি লিখতে পারি 1.46:1। এই হচ্ছে আমাদের তারল্য অনুপাত। তাহলে তারল্য অনুপাত কি? চলতি সম্পদ মাইনাস আমরা মজুত পণ্য যোগ অগ্রিম খরচও লিখতে পারি। আবার অগ্রিম খরচটা আমি আগে লিখে ফেলেছি, তোমরা মজুত পণ্য যোগ অগ্রিম খরচ লিখতে পারো। আমাদের যেহেতু সূত্রটা এইভাবে দেওয়া আছে, তাহলে 12,000 মাইনাস 0, যেহেতু আমি অগ্রিম খরচ আগে লিখে ফেলেছি এই জন্য 0, যোগ মজুত পণ্য 2,000। 12,000 থেকে 2,000 টাকা মাইনাস করে পেলাম আমরা 10,000 টাকা। 6,850 থেকে 10,000 ভাগ করে পেলাম 1.459:1, অর্থাৎ 1.46:1। তার মানে মুখর এন্টারপ্রাইজের দায় পরিশোধের ক্ষমতা মোটামুটি সন্তোষজনক। আমরা কি জানি? আমরা জানি চলতি অনুপাতের ও তারল্য অনুপাতের আদর্শ মান যথাক্রমে 2:1 ও 1:1। এক্ষেত্রে প্রতিষ্ঠানের অর্জিত মান অথবা নিশ্চিত মান আমরা কত পেয়েছি অঙ্কে? 1.75:1 মান যথাক্রমে 1.75:1 ও 1.46:1। তার মানে কি? মুখর এন্টারপ্রাইজের দায় পরিশোধের ক্ষমতা মোটামুটি সন্তোষজনক। চলতি অনুপাতের ও তারল্য অনুপাতের আদর্শ মান যথাক্রমে 2:1 ও 1:1 আমরা জানি। এই ক্ষেত্রে তাহলে প্রতিষ্ঠানের অর্জিত মান অথবা নিশ্চিত মান যথাক্রমে কত পেয়েছি? 1.75:1 ও 1.46:1। তাহলে আসো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটি করি। দুইয়ের ক্রয়ে চেয়েছে আমাদের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমি তোমাদেরকে ক্লাসে বলেছি ক্রয়ের সাথে যখন আমরা নিট ক্রয়ের পরিমাণটা নির্ণয় করব তখন সাধারণত কি থাকে? মালিক কর্তৃক পণ্য উত্তোলন কিংবা ধারে ক্রয় যা লিপিবদ্ধ হয়নি,
কিংবা বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করা হয়েছে, এরকম থাকলে কি হয়ে যায়, ক্রয়ের পরিমাণ কমে যায় কিংবা বেড়ে যায়। এই কাজগুলো করে আমরা প্রকৃত যে ক্রয়টা সেটার পরিমাণ নির্ণয় করি, অর্থাৎ নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করি। তাহলে আমাদের প্রশ্নে ক্রয় দেওয়া আছে 50,000 টাকা, তাহলে বিবরণ টাকা টাকা। আমাদের প্রশ্নে ক্রয় দেওয়া আছে 50,000 টাকা, রেওয়া মিলে ক্রয় ফেরত কিংবা কারবারি বার্তা সংক্রান্ত কিছু নেই। আমাদের সমন্বয়ে দেওয়া আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা, ক্রয় হিসাবভুক্ত হয়নি 2,000 টাকা। তাহলে ক্রয় করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত করা হয়নি। তাহলে আমরা এখন হিসাবভুক্ত করব, যোগ অলিখিত ক্রয়। আমাদের ক্রয়ের পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে, যেহেতু ক্রয় করা হয়েছে কিন্তু ক্রয়ের সাথে হিসাবভুক্ত করা হয়নি। অলিখিত ক্রয় মাইনাস মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন করেছে। আমরা জাবেদা যদি বলি তাহলে কি হচ্ছে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয়ের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। তার মালিক কর্তৃক পণ্য উত্তোলন আমাদের প্রশ্নে দেওয়া আছে 5,000 টাকা, এই হচ্ছে আমাদের 47,000 টাকা নিট ক্রয়। উত্তর জয়িতা ট্রেডার্সের জয়িতা ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ 47,000 টাকা। তাহলে কি ক্রয়ের সাথে কি হলো, অলিখিত ক্রয় যোগ হলো 52,000 টাকা হলো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করাতে ক্রয়ের পরিমাণ কমে গেল 5,000 টাকা, তাহলে হলো কত, 47,000 টাকা। আমাদের জয়িতা ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ পেলাম কত, 47,000 টাকা। খ প্রশ্নে বলা হয়েছে যদি মোট মুনাফা 61,000 টাকা হয় তাহলে নিট মুনাফার পরিমাণ কত। আমাদের প্রশ্নে যে মোট মুনাফাটা দেওয়া আছে আমরা সেটার ভিত্তিতে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করব। তাহলে কি হচ্ছে, জয়িতা ট্রেডার্সের 2018 সালের 31 ডিসেম্বর তারিখের 2018 সালের জয়িতা ট্রেডার্সের বিশদ আয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য বিবরণ। আমাদের টাকার ঘর কয়টি হবে, 3টি। মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত। মোট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত, 61,000 টাকা।
মোট মুনাফা থেকে আমরা কি করব, পরিচালন ব্যয় মাইনাস করব। পরিচালন ব্যয়। আমাদের প্রশ্নে পরিচালন ব্যয় কি দেওয়া আছে, বেতন, নিচে দেখো বেতন দেওয়া আছে আর কর ও অবিকর। আমাদের সমন্বয়ে বেতন সম্পর্কে কিছু নেই, তাহলে বেতন হচ্ছে আমাদের 20,000 টাকা। বেতন 20,000 টাকা। কর ও অবিকর দেওয়া আছে আমাদের কত টাকা মিলে, 2,000 টাকা। এই সম্পর্কে আমাদের সমন্বয়ে কিছু বলা নেই, যদি বকেয়া অগ্রিম এরকম কিছু থাকলে আমরা যোগ বিয়োগে কাজ করতাম। তাহলে দেখো আমাদের 4 নম্বর সমন্বয়ে অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করতে হবে। অফিস সরঞ্জাম দেওয়া আছে আমাদের রেওয়া মিলে 20,000 টাকা। অবচয় অফিস সরঞ্জাম 20,000 ইন্টু 5% হবে কত, 1,000। এই হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। পেলাম কত, মোট 23,000 টাকা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করে আমরা পাবো কি, পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব। অন্যান্য আয়, আমাদের প্রশ্নে অন্যান্য আয় দেওয়া আছে লভ্যাংশ প্রাপ্তি 4,000 টাকা, আর কোনো কিছু নেই, তাহলে আমরা সরাসরি লিখতে পারি লভ্যাংশ প্রাপ্তি 4,000 টাকা, যোগ করে কত পাবো, 42,000 টাকা। এ থেকে আমরা কি করব, এখন অন্যান্য ব্যয় মাইনাস করব। অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া আছে এখানে 10% ঋণ, তারিখ দেওয়া আছে 1/7/18, ঋণের সুদ তাহলে 6 মাসে ধরতে হবে। আর দেওয়া আছে শিক্ষানবিশ ভাতা 6,000 টাকা, তাহলে ঋণের বকেয়া সুদ 40,000 ইন্টু 10% 4,000 ইন্টু 12 মাস 6 মাস, এ হচ্ছে কত, 2,000 টাকা। শিক্ষানবিশ ভাতা 6,000, শিক্ষানবিশ ভাতা 6,000, 8,000 টাকা আমাদের অন্যান্য ব্যয়। এটা আমরা মাইনাস করব। এই 34,000 টাকা আমাদের কি, নিট মুনাফা। তাহলে আমরা কি করেছি একটু খেয়াল করি আবার। মোট মুনাফা প্রশ্নে দেওয়া আছে 61,000 টাকা,
মাইনাস কি পরিচালন ব্যয়, আমরা প্রশ্নে পেয়েছি বেতন 20,000 টাকা দেওয়া আছে, কর ও বিকর দেওয়া আছে 2,000। অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করতে বলা হয়েছে। তাহলে অফিস সরঞ্জামের উপর অবচয় কত, 20,000 ইন্টু 5% হচ্ছে কত, 1,000 টাকা। এই হচ্ছে আমাদের মোট পরিচালন ব্যয় হচ্ছে 23,000 টাকা। এটা মাইনাস করে পরিচালন মুনাফা পেলাম কত, 38,000 টাকা। এটা থেকে অনন্য আয় ছিল আমাদের প্রশ্নে লভ্যাংশ প্রাপ্তি দেওয়া আছে 4,000 টাকা, যোগ করে পেলাম 42,000 টাকা। অন্যান্য ব্যয় আমরা দেখতে পেয়েছি প্রশ্নে ঋণের বকেয়া সুদ 40,000 টাকার 10% হচ্ছে 4,000 টাকা। যেহেতু জুলাই থেকে শুরু হয়েছে তাহলে 6 মাসে ধরতে হবে আমাদের, 12 মাস দিয়ে ভাগ করে 6 মাসেরটা আমরা পেয়ে যাব 2,000 টাকা। শিক্ষানবিশ ভাতা আছে প্রশ্নে দেওয়া 6,000, এই হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা মাইনাস করে পেলাম কত, তাহলে নিট মুনাফা 34,000 টাকা। আমরা উত্তর কি লিখব, আমরা উত্তর লিখব জয়িতা ট্রেডার্সের নিট মুনাফার পরিমাণ 34,000 টাকা। তারপর আসো গ প্রশ্নে। তাহলে জয়িতা ট্রেডার্সের আর্থিক অবস্থা বিবরণী আমাদের করতে বলেছে গ প্রশ্নে। জয়িতা ট্রেডার্সের আর্থিক অবস্থা বিবরণী 2018 সালে 31 ডিসেম্বর তারিখের। স্থায়ী সম্পদ, আমাদের স্থায়ী সম্পদ প্রশ্নে দেওয়া আছে দালান কোঠা 60,000 টাকা, অফিস সরঞ্জাম হচ্ছে 20,000 টাকা। দালান কোঠা 60,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা। আমরা অবচয় পেয়েছিলাম কত, এখানে 1,000 টাকা মাইনাস অবচয়, এই হচ্ছে আমাদের 19,000 টাকা। আমাদের প্রশ্নে আর কোনো স্থায়ী সম্পদ নেই, তাহলে 60,000 আর 19,000 কত হলো, 79,000। চলতি সম্পদ আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো ব্যাংকে জমা 15,000 টাকা, ব্যাংকে জমা 15,000 টাকা। রেওয়া মিলে আর কিছু নেই, আমাদের সমন্বয়ে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 48,000 টাকা। সমাপনী মজুত পণ্য 48,000 টাকা। রেওয়া মিলে প্রাপ্য হিসাব দেওয়া আছে, আরেকটি আছে আইটেম প্রাপ্য হিসাব 48,000 টাকা। প্রাপ্য হিসাব 48,000 টাকা। দুঃখিত আমি খেয়াল করিনি। তার মানে রেওয়া মিলে আমাদের দুইটি আইটেম ছিল, ব্যাংকের জমা আর প্রাপ্য হিসাব, আর সমন্বয় থেকে আমরা পেলাম সমাপনী মজুত পণ্য। এই হচ্ছে আমাদের চলতি সম্পদ 48,000। এক লাখ 11,000 টাকা। আমাদের প্রশ্নে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা ভুয়া কিংবা অলিক সম্পদ এসব কিছু নেই, তাহলে আমাদের এই প্রশ্নে আছে শুধু স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ। তাহলে এই দুইটি হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। মোট সম্পদ 1,90,000 টাকা। মোট সম্পদ পেলাম আমরা 1,90,000 টাকা। এখন মালিকানা সত্ত্ব ও মোট দায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ আলাদা গণনা কার্য করে নিতে পারি, কিন্তু আমি অঙ্কের মাঝেই মোট মালিকানা সত্ত্বের পরিমাণটা এখানেই নির্ণয় করব। তাহলে মালিকানা সত্ত্ব
প্রশ্নে আমাদের মূলধন দেওয়া আছে 1,31,000 টাকা, যোগ নিট মুনাফা। খতে আমরা নিট মুনাফা পেয়েছিলাম কত? 34,000 টাকা। 4 1 5 6 1,65,000 টাকা মাইনাস উত্তোলন। খেয়াল করো আমাদের প্রশ্নে উত্তোলন দুই ধরনের আছে। মিলে যে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে এটি হচ্ছে নগদ উত্তোলন। নগদ হচ্ছে আমাদের 14,000 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন হয়েছে, সমন্বয়ে আমরা পেয়েছি 5,000 টাকা, তাহলে এটি হচ্ছে পণ্য, হচ্ছে 5,000 টাকা। এই হচ্ছে 19,000 টাকা মালিক উত্তোলন করেছে। 1,65,000 টাকা থেকে আমরা 19,000 টাকা কি করব? মাইনাস করব। 1,46,000 টাকা। 1,46,000 টাকা আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। এখন আমরা দায়ের পরিমাণটা বের করব। আমাদের জায়গা স্বল্পতার জন্য তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীটা এক নজরে যে তোমরা দেখে নিতে পারবে সেরকম করার কোনো সুযোগ নেই। জায়গা স্বল্পতার জন্য আমি বোর্ডের লেখাগুলো মুছে ফেলতে হয় আমার। তাহলে এখন আসো দায়। আমাদের দীর্ঘমেয়াদী দায় আছে, দীর্ঘমেয়াদী দায় আমাদের প্রশ্নে দেওয়া আছে 10% ঋণ 40,000 টাকা। 10% ঋণ 40,000 টাকা। এটা আমরা সরাসরি, আর কিছু নেই, আমরা সরাসরি লিখতে পারি 40,000 টাকা 3 নাম্বার কলামে। তারপর হচ্ছে আমাদের স্বল্প মেয়াদি দায়। স্বল্প মেয়াদি দায় অথবা কি এর আরেকটি নাম কি? চলতি দায়। স্বল্প মেয়াদি দায় আছে আমাদের ঋণের সুদ দেওয়া আছে। বকেয়া ঋণের সুদ আমাদের দায়। বকেয়া ঋণের বকেয়া সুদ 2,000 টাকা পেয়েছি। তারপর আমরা সমন্বয়ে পেয়েছিলাম ক্রয় হিসাবভুক্ত হয়নি 2,000 টাকা। তার মানে ধারে পণ্য ক্রয় করলে কি সৃষ্টি হয়? প্রদেয় হিসাব সৃষ্টি হয়। তাহলে প্রদেয় হিসাব 2,000 টাকা, হিসাব 2,000 টাকা। এই হচ্ছে আমাদের চলতি দায়ের স্বল্প মেয়াদি দায় অথবা চলতি দায়ের পরিমাণ কত? 4,000 টাকা। এক 1,46,000 টাকা আমাদের মালিকানা সত্ত্বের সাথে দীর্ঘমেয়াদী দায় 40,000 আর স্বল্প মেয়াদী দায় 4,000 টাকা যোগ করে হবে কত? 1,90,000 টাকা। মালিকানা সত্ত্ব ও মোট দায়। আমাদের সম্পদ এবং মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ মিলে গেছে। সম্পদের পরিমাণও ছিল 1,90,000 টাকা। মালিকানা সত্ত্ব মোট দায়ের পরিমাণও কত হলো? 1,90,000 টাকা। আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে কিসের প্রভাব পড়ে? সমীকরণ A = L + ও E এর প্রভাব পড়ে। তার মানে আমাদের অঙ্কটি কি হয়ে গেল? মিলে গেল। তার মানে আমাদের অঙ্কটি হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কুমিল্লা বোর্ডের সৃজনশীল 1 এবং 2 আলোচনা করেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বাসায় অঙ্কটা আবার নিজেরাই করার চেষ্টা করবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।